অধ্যাপক বিমল শঙ্কর নন্দকে আহ্বান করছি। সবাই অধীর আগ্রহে আমরা বসে আছি তার বক্তৃতা শোনার জন্য। তাকে বলছি বলবার জন্য। থ্যাংক ইউ স্যার। ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য বা যারা শুনছেন প্রত্যেকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবার আগে ধন্যবাদ জানাতে হয় রনিতকে, কারণ আমার মোবাইলে আমি করার ভরসা পাইনি বাড়িতে। আমার বাড়িতে ওয়াইফাই রাখিনি, কারণ আমার ছেলে এমনিতে মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে সব, তার উপর ওয়াইফাই রাখলে পড়াশুনো জীবনে করবে না। তো আমি খুঁজছিলাম এমন একটা বাড়িতে যেখানে ওয়াইফাই আছে। তো রনিতের বাড়িতে ওয়াইফাই আছে, আমি তাই রনিতের বাড়ি থেকেই এটা বলছি। রনিতকে ধন্যবাদ জানাই। আমার মোবাইলটা এরোপ্লেন মোডে দিয়ে তারপরে আমার সমস্ত মানে ইনকামিং কলগুলোকে বন্ধ করে তারপরে প্রোগ্রামটা করতে হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হলো রাজনৈতিক ভাবনার আলোকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি চর্চা এবং গবেষণা ব্যাপকভাবে চলছে। অনেক জায়গাতে আমাদের ডাকছে বিভিন্ন বিষয়ে বলতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং রাজনীতির বিভিন্ন বিষয়। এবং সবচেয়ে বড় কথা, এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সেভাবে সিরিয়াসলি আলোচনা করা হয়নি, তাকে নিয়ে সেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়নি। যেটা দেখেছি এতদিন সেটা হলো ভারতের রাজনীতিতে এবং জাতীয় আন্দোলনে তার ভূমিকাকে সেভাবে বিশ্লেষণ করা হয়নি। যেটা করা হয়েছে একেবারে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির তাঁর ভাবনা চিন্তা ভূমিকা ত্রুটি কোথায় সেগুলো নিয়ে বেশি করে আলোচনা হয়েছে, কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে শ্যামাপ্রসাদের যে দৃষ্টিভঙ্গিকে আলোচনা করা সেটা কিন্তু আজ অব্দি হয়ে ওঠেনি। এখন সুখের কথা, এখন বর্তমানে এই আগামী 1 বছর ধরে এবং তারও পরবর্তীকালে শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা চলবে। এটা মজার কথা বলি যে আমার বিশেষ পরিচিত এবং আপনারা অনেক সবাই নাম জানেন তথাগত দা। সেদিন তথাগত দা বলছিল যে ওর শ্যামাপ্রসাদের উপর একটা খুব অথেন্টিক বই আছে। সেই বইটা গত 2 মাসে 2টো এডিশন শেষ হয়ে গেছে, 3rd এডিশন এখন ছাপা চলছে। মানে এখন শ্যামাপ্রসাদকে নিয়ে মানে ভাবনার একটা জানার একটা ইচ্ছে কিন্তু সবার মধ্যে বেড়েছে। শ্যামাপ্রসাদকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় আলোচনা করি, আমি যেটা নিজে প্রায় 7-8টা জায়গায় বলেছি সেটা হলো পশ্চিমবঙ্গ সৃষ্টিতে শ্যামাপ্রসাদের ভূমিকা। আর কোথাও কোথাও আর একটা জায়গায় বলেছি সেটা হচ্ছে 1941-42-তে যে শ্যামা হক মন্ত্রিসভা হয়েছিল, সেই মন্ত্রিসভার একটা বিশেষ তাৎপর্য ছিল। একটু ছোট করে সেটাও 2-1 জায়গায় বলেছি যেখানে সময় কম ছিল। কিন্তু আজকে যেহেতু যারা শুনছেন প্রত্যেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, শিক্ষকতা করেন, তাই আমার কোথাও মনে হলো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক ভাবনাকে আলোচনা করলে কেমন হয়। আমাদের যে প্রচলিত তত্ত্ব ভাবনা তার আলোকে শ্যামাপ্রসাদকে আমরা কিন্তু আলোচনা করতে পারি। আমার কোথাও এটা মনে হয়েছে। এই আলোচনাটা আমি খুব একটা দেখিনি কোথাও, আমি নিজের মতো করে এটাকে তৈরি করেছি এবং এটা নিয়ে আমি একটা জায়গায় লিখছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর একটা প্রবন্ধ সংকলন বেরোবে। আপনারা যদি এরপরে এটা নিয়ে আলোচনাও করেন, আমার যদি কিছু এক্সট্রা দেন সেটা আমার কাজেই লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিষয়টা এই ভেরি রিসেন্টলি একটা পত্রিকা দেখলাম, কিন্তু পত্রিকাটা পড়ার সুযোগ হয়নি। কলকাতা কর্পোরেশন পুরশ্রী বলে একটা পত্রিকা বার করে, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক ভাবনা সম্ভবত একটা লেখা দেখলাম, কিন্তু লেখাটা পড়া হয়নি কারণ পত্রিকাটা এখনো হাতে পাইনি। ফেসবুকে দেখছিলাম, সম্ভবত ভগবান বেহেরা, আমি জানি না ওই যাদবপুরে ভগবান বেহেরা কিনা, একটা লেখা বেরিয়েছে। তো যাই হোক, আমি আমার মতো ব্যাপারটাকে তৈরি করেছি যে আমাদের রাজনৈতিক ভাবনার আলোকে আমরা যে রাজনৈতিক ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করি, যার ভিত্তিতে আমরা বিভিন্ন তাত্ত্বিকের বা বিভিন্ন সময়ে যারা রাজনীতি করেন তাদের ভাবনা চিন্তা নিয়ে চর্চা করি, শ্যামাপ্রসাদকে কিভাবে সেই তাত্ত্বিক কাঠামোর মধ্যে ফেলতে পারি। এখন দেখুন, শ্যামাপ্রসাদ একজন রাজনৈতিক দার্শনিক তো ছিলেন না, এবং তার গোটা লেখা মানে অনেকগুলো উল্টে পাল্টে দেখেও আমার কোথাও মনে হয়নি যে শ্যামাপ্রসাদ এগুলোতে রাজনৈতিক তত্ত্ব প্রচারের চেষ্টা করেছেন, আমার মনে হয়নি। তিনি একজন হার্ডকোর পলিটিশিয়ান ছিলেন এবং তিনি তাত্ত্বিক হওয়ার চেষ্টাও করেননি। ন্যাচারালি তার যে রাজনৈতিক চিন্তাধারা, সেই চিন্তাধারাকে তার সমসাময়িক সমাজে প্রচলিত ভাবনা
এবং সেগুলির দ্বারা তিনি কিভাবে প্রভাবিত হয়েছিলেন, কিংবা সেগুলিকে তিনি কিভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই আমরা বিচার করে দেখতে পারি। অর্থাৎ তার সমসাময়িক রাজনৈতিক ভাবনা, সেই ভাবনাকে তিনি কিভাবে গ্রহণ করেছিলেন, বদলেছিলেন কিনা, বা তিনি সেগুলোকে তার মতো করে অন্য কিছু করার চেষ্টা করেছিলেন কিনা তার রাজনীতিতে, সেইগুলো আমরা এখানে বিচার করার চেষ্টা করতে পারি। এখন শ্যামাপ্রসাদের জন্ম আমরা জানি বিংশ শতাব্দীর একেবারে শুরুতে 1901 সালে। আর ততদিনে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার 144 বছর, মোটামুটি 150 বছর হয়ে গেছে। তো এই যে 150 বছরে ব্রিটিশ শাসন আমাদের এখানে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। ততদিন শুধু সুপ্রতিষ্ঠিত নয়, এই 150 বছরের 144 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে। বিভিন্ন সংঘ সমিতি গড়ে উঠছে। এই সংঘ এবং সমিতি তারা ব্রিটিশ শাসনের যে কুফল সেগুলো নিয়ে চর্চা করছে, আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, বা আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে। কলকাতায় বা বাংলার আরো কতগুলো জায়গায় গুপ্ত সমিতি প্রতিষ্ঠা হচ্ছে বা হওয়ার প্রস্তুতি চলছে। অর্থাৎ রাজনীতি আস্তে আস্তে তপ্ত হচ্ছে। তো ভারতে ব্রিটিশ শাসনের ফলে তো আমরা জানি যে পশ্চিমী শিক্ষার বিস্তার হয়েছিল, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল, এবং এর ফলে গড়ে উঠেছিল একটা নতুন শ্রেণী। আমরা যখন অনার্সে পড়তাম, এ আর দেশাইয়ের বইটা আমরা পড়েছি, সকলেই জানেন বইটা খুব পপুলার বই, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। সেই বইতেই এ আর দেশাই এই শ্রেণীকে বলেছিলেন মডার্ন ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া। অর্থাৎ পশ্চিমী শিক্ষার যে অন্তঃসারটাকে গ্রহণ করে ভারতীয় শিক্ষার সঙ্গে তাকে রিলেট করে তারা কিন্তু আধুনিকতার রাস্তাটা খুঁজে নিয়েছিলেন। অন্যান্য জায়গার সঙ্গে ভারতের পার্থক্যের জায়গাটা হচ্ছে যে ভারতে তো একটা শক্তপোক্ত শিক্ষা কাঠামো ছিল, কিন্তু সেটা পশ্চিমী শিক্ষার সঙ্গে তার সেভাবে সংযোগটা ছিল না। রাজা রামমোহন রায় তিনি সংস্কৃত জানতেন, আবার ফার্সিও জানতেন, আবার তার সঙ্গে ইংরেজিটাও শিখলেন। ফলে এই রিলেট করাটা, মানে তুলনামূলক আলোচনা করাটা পাশাপাশি রেখে তার পক্ষে সম্ভব হয়েছিল। এরকম অনেকেই যারা পশ্চিমী শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং তারা তাদের যে পুরনো ভারতীয় সভ্যতা শিক্ষা তার সঙ্গে পশ্চিমী শিক্ষাকে রিলেট করা শুরু করেছিলেন, এবং তাদের মধ্যেই তারা তাদের মতো সামাজিক আর রাজনৈতিক ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন। তো এটা করতে গিয়ে তাদের মধ্যে নানা গোষ্ঠী গড়ে উঠেছিল, তাদের বিভিন্ন ভূমিকা ছিল। যেরকম রাজা রামমোহন রায় এবং তাদের মতের অনুগামীরা ব্রাহ্ম মতটাকে গ্রহণ করেছিলেন। আমি ব্রাহ্ম মতটাকে বেসিক্যালি একটা দর্শনের জায়গা থেকে দেখি, অনেকটা ফিলোসফির মতো। সেই মতটা যে ট্র্যাডিশনাল হিন্দু যে ভাবনা চিন্তা থেকে অনেকটাই আলাদা, অনেকটাই মানে সেই সময়কার প্রেক্ষাপটে অসম্ভব আধুনিক একটা অংশ। শহুরে মধ্যবিত্ত শ্রেণী সেইটাকে গ্রহণও করছে অনেকে, কিন্তু তার সীমাবদ্ধতা জায়গা হচ্ছে বৃহত্তর সমাজে তখনও পর্যন্ত এটা সেভাবে গ্রহণযোগ্য হয়নি, বরং ট্র্যাডিশনাল হিন্দুরা তারা একটু সন্দেহের চোখে দেখছে, কিন্তু এরা পিছিয়ে আসেননি, তারা ব্রাহ্ম দর্শন নিয়ে এগিয়ে গেছেন। তাদের লক্ষ্য একটাই ছিল, ধর্ম এবং সমাজের সংস্কার। তো ঊনবিংশ শতাব্দীর 20-এর দশকের শেষ এবং 30-এর দশকের শুরুর সময়কালে আরো একটা গোষ্ঠীকে আমরা পাচ্ছি, ডিরোজিও। তার অনুগামীরা গড়ে তুলেছেন ইয়ং বেঙ্গল মুভমেন্ট, যেটা ছিল মূলত একটি র্যাডিক্যাল ইন্টেলেকচুয়াল ট্রেন। তো তারা অর্থোডক্স সোশ্যাল এবং রিলিজিয়াস ট্র্যাডিশন গুলোকে কঠোরভাবে চ্যালেঞ্জ করতে শুরু করছেন। ফ্রি থিঙ্কিং, তারপর ন্যাশনালিজম, ওয়েস্টার্ন সায়েন্স, ন্যাশনালিজম, ন্যাশনালিজম আমি ভুল বলেছি, ন্যাশনালিজম পড়তে একটু ভুল হয়েছিল, ওয়েস্টার্ন সায়েন্স প্রভৃতিকে তারা প্রমোট করতে শুরু করেছেন। এদের একটা অংশ ব্রাহ্ম দর্শন গ্রহণ করেছেন, ব্রাহ্ম মতকে মেনে নিয়েছেন, একটা অংশ একেবারে খ্রিস্টান হয়ে গেছেন। আরো অনেক অংশ ছিল, এগুলো প্রমিনেন্ট বলে আমি বলছি, কারণ তাহলে অনেক বড় আলোচনা হয়ে যাবে। কিন্তু আধুনিকতার যে বার্তা, হিন্দু ধর্মের কুপ্রথা দূর করে যে বার্তাগুলো রাজা রামমোহন দিয়েছিলেন, সেইটা কি বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে সেইভাবে গ্রহণযোগ্য হয়েছিল? উত্তর হচ্ছে না, হয়নি।
আমি দেখেছি ব্রাহ্ম মতটা বেসিক্যালি একটা আরবান মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই। ইয়াং বেঙ্গল সোসাইটিও গ্রাম থেকে যারা এসেছিল তারা আলটিমেটলি আরবান হয়ে উঠেছিল। তাহলে বাকি বৃহত্তর হিন্দু সমাজের হবে কি? সেখানেই এগিয়ে এসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। তাদের লক্ষ্য ছিল যে একটা আবদ্ধ যে হিন্দু ধর্ম যে বদলায় না, সেই সংস্কারগুলোকে নিয়ে পড়ে থাকে, তাকে উদারনীতিবাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, উদারনীতিবাদকে তার মধ্যে নিয়ে আসা। অর্থাৎ হিন্দু ধর্মের, আমি তো মনে করি যদি সত্যিকারের কেউ লিবারালিজম এনে থাকেন, আমি নিজে মনে করি, কেউ হয়তো আপনারা ডিফার করতে পারেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যে প্রেরণা তিনি কিন্তু পেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে। তো আমরা এই যে আলোচনাটা করলাম একটা বিষয় বোঝার জন্য, যে আশুতোষ মুখোপাধ্যায় বা তার পুত্র শ্যামাপ্রসাদ, আমরা শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা করছি, তাদের পরিবারও কিন্তু এই উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। তারা কিন্তু ব্রাহ্ম দর্শনও গ্রহণ করেনি, তারা কিন্তু ইয়ং বেঙ্গল সোসাইটির ইয়েতেও মজে যায়নি, বরং তারা যে ট্র্যাডিশনাল হিন্দু ধর্ম তার সঙ্গে তাকে লিবারেল করা, সেটাকেই তাদের একটা ঐতিহ্য এবং লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল। এই পরিবারে কিন্তু শ্যামাপ্রসাদের জন্ম। শ্যামাপ্রসাদের ঠাকুরদা গঙ্গাপ্রসাদ, তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। তার জন্ম হুগলি জেলায়, যে হুগলি জেলা বাংলার নবজাগরণের একটা কি বলবো এপিসেন্টার হিসেবে খ্যাত ছিল। সেই সংস্কৃতি তার মধ্যে ছিল। হুগলি জেলার খন্ডানের কাছে আদি ভিটে, সেখানে কিছু পারিবারিক বিপর্যয়ে চলে আসছেন জিরাটে, জিরাট থেকে তারা একটা অংশ চলে আসছেন কলকাতায়। গঙ্গাপ্রসাদ পড়াশুনো করছেন, পড়াশুনো করে তিনি একজন চিকিৎসক হিসেবে নাম করছেন। তার সময় তিনি চিকিৎসা নিয়ে, শিশুর যত্ন মা কিভাবে নেবে, এসব নিয়ে বইপত্র লিখছেন। তো সব মিলিয়ে একটা কি বলবো মধ্যবিত্ত ইন্টেলিজেন্সিয়া যাকে বলছেন, মডার্ন ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া এর দেশাই তার একটা পারফেক্ট উদাহরণ। যারা কিন্তু ব্রাহ্ম হননি, যারা খ্রিস্ট ধর্মের দিকে যাননি, ইয়ং বেঙ্গলের দিকে যাননি, তারা কিন্তু হিন্দু সভ্যতা এবং সংস্কৃতিটাকেই গ্রহণ করেছিলেন। ন্যাচারালি আমরা দেখি যে এই শিক্ষিত উদার পরিবার অন্যান্য ইন্টেলেকচুয়ালদের মতো, ইন্টেলিজেন্সিয়ার মতো, এদেরও লক্ষ্য শুধু নিজের উন্নতি করা ছিল না, দেশ গঠনের কাজে এরা কিন্তু অংশ নিয়েছিলেন। ফলে ট্র্যাডিশনাল হিন্দু আইডিয়াসকে পুরো বাদ না দিয়ে লিবারালিজমকে গ্রহণ করে যে সংস্কৃতি গড়ে তুলেছিলেন, সেই সময়কার একটা অংশ আশুতোষ মুখোপাধ্যায় বা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় তার পিতা, তারা তাদেরই একটা অংশ, সেই ট্র্যাডিশনটাকে কিন্তু গ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ফলে এই পরিবারে কিন্তু সেই অর্থে একেবারেই গোঁড়ামি ছিল না, অত্যন্ত উদার একটি পরিবার। তারা দেশ গঠনের জন্য নানা পন্থা বেছে নিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা। এবং শ্যামাপ্রসাদ বা আশুতোষ তারা কেউই সেইভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করেননি। সেভাবে বললাম এই কারণে যে একেবারে করেননি তো ভুল বলা হবে, শ্যামাপ্রসাদ তার প্রথম জীবনে এবং আশুতোষ মুখোপাধ্যায় তাই সারা জীবনে সেইভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেননি। তা বলে কি রাজনীতি ভাবনা চিন্তা ছিল? যেরকম আশুতোষ মুখোপাধ্যায় যখন আদালতে জাস্টিস হয়েছেন কলকাতা হাইকোর্টে, তখন যে স্বাধীনতা সংগ্রামীদের অ্যারেস্ট করা হতো, তখন লয়ার যদি তাদের ডকইট বা এইসব কথা বলতো, আশুতোষ মুখোপাধ্যায় জাজের আসন থেকে ধমকাতেন যে এইসব কথা বলবে না, ওরা দেশের স্বাধীনতার জন্য লড়ছে। এই ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় সেই সময় তার বাড়িতে যখন স্বদেশী যাত্রাপালা চলে, মুকুন্দ দাসকে দিয়ে তার বাড়িতে তিনি যাত্রা করিয়েছেন। ফলে স্বাধীনতা আন্দোলন প্রকাশ্যে ব্যাপকভাবে করে জেলে না গেলেও স্বাধীনতা আন্দোলন থেকে তারা কেউই দূরে ছিলেন না। আশুতোষও ছিলেন না, শ্যামাপ্রসাদও ছিলেন না। রাজনীতির সঙ্গে তাদের যোগাযোগ ছিল, কিন্তু প্রত্যক্ষ রাজনীতিটা প্রাথমিকভাবে শ্যামাপ্রসাদের ভালো লাগেনি। তার ডায়েরি থেকে একটা অংশ আমি একটু পড়ে শোনাচ্ছি। My tendencies lay in the sphere of educational administration, and I did not feel attracted by the noisy and dusty career of a politician. I thought the best way to serve my country would be through the path of education. 1944 সালে তার ডায়েরির একটা পাতায় তিনি লিখছেন। অর্থাৎ রাজনীতি যে বিরাট তার ভালো লাগতো তা নয়, ভীষণ নয়েজি, বড্ড কোলাহলপূর্ণ
ধুলো মাখা, ও আমার ভালো লাগে না, তার চেয়ে আমার একাডেমিক বিষয় নিয়ে আছি, ভালো আছি। বাবাকে দেখেছেন হাইকোর্টের জজ, আবার পরে একটা মানে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটা অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে, একটা সেন্টার অফ লার্নিং এ পরিণত করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় এগিয়ে গিয়েছিলেন। নইলে একজন আইনজীবী হিসেবে আশুতোষ মুখোপাধ্যায় যা আয় করতেন সেই সময়, আশুতোষ মুখোপাধ্যায়ের অন্য কিছু করার দরকার ছিল না, তার জন্য ওপেন ছিল। এমনকি পরবর্তীকালে বাংলার রাজনীতিতে আরেকজন খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত ব্যক্তি হয়েছিলেন ফজলুল হক। সেই ফজলুল হক কিন্তু তার আর্টিকেলশিপ করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের অধীনে। তাই যখন 1941-42-42-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ফজলুল হক আরো কয়েকজনের উদ্যোগে শ্যামা হক মন্ত্রিসভা গঠন হলো, তখন অনেকেই, বিশেষত ফজলুল হকের যারা সহযোগী, বলেছিলেন যে আপনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সরকার গঠন করছেন, ও তো কমিউনাল। তো ফজলুল হক প্রায় তাকে ধমকের সুরে বলেছিলেন যে তুই আমাকে আশুতোষের ছেলেকে চেনাচ্ছিস, ও হচ্ছে আশুতোষের বেটা, ও কখনো কমিউনাল হতে পারে? তো এবং শ্যামাপ্রসাদও তার ডায়েরিতে লিখছেন যে ফজলুল হকের একটাই কাজ ছিল আর্টিকেলশিপ করে ছোট্ট শ্যামাপ্রসাদকে কোলে নিয়ে ভবানীপুর অঞ্চলে ঘুরে বেড়ানো। একবার বিধান মানে আইনসভায় শ্যামাপ্রসাদ এমন বক্তৃতা দিয়েছিলেন যে বাইরে বেরিয়ে এসে ফজলুল হক তাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে ছোটবেলায় তোকে কোলে করে গোটা ভবানীপুর ঘুরতাম, আজকে দেখলাম সেটা আমার সার্থক হয়েছে, তোর বক্তব্য এত ভালো লেগেছে, আমাকে গোটাটাই গালি দিয়ে গেলি কিন্তু আমার খারাপ লাগেনি। ফলে এই পরিবার একেবারে কি বলবো উদার, এই পরিবারে গোঁড়ামির কোনো জায়গা ছিল না। তো সেই পরিবারে জন্মে শ্যামাপ্রসাদের মধ্যে গোঁড়ামি ছিল, সেটা আমি অন্তত কখনো খুঁজে পাইনি। এখন আশুতোষ মুখোপাধ্যায় বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাদের কথা আমরা আলোচনা করি, তাদের পরিবার, তারা কিন্তু সারা জীবন উদারনৈতিক গণতন্ত্রের এবং আধুনিকতার ঐতিহ্যকেই বহন করে গিয়েছিলেন। এবং শ্যামাপ্রসাদ তার স্মৃতি কথা মাত্র 10 বছর বয়সে বিধবা হয়ে যান। আশুতোষ খুব দুঃখ পেয়েছিলেন, এই মেয়েকে খুব ভালোবাসতেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে মেয়ের তিনি বিধবা বিবাহ দেবেন। কিন্তু সবাই জানে যে সেই সময় এই কাজটা কত কঠিন। শ্যামাপ্রসাদ লিখছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন এক মহান কাজ করেছেন, কিন্তু এটাও ঠিক যে সমাজের বাধা ছিল বড় বাধা। নানা জায়গা থেকে কটূক্তি, সমালোচনা, কাগজে লেখা সব চলছে। তো সেই সময় কলকাতা হাইকোর্টের যিনি জজ ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তাকে আশুতোষ বলেছিলেন যে আপনি আমাকে একটু সাহায্য করুন। গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঠিক আছে আমি সাহায্য করব। কিন্তু সমাজের চাপ এমন ছিল যে আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ের বিয়ের দিন গুরুদাস বন্দ্যোপাধ্যায় আসেননি। আশুতোষ খুব দুঃখ পেয়েছিলেন। পরবর্তীকালে যখন গুরুদাস বন্দ্যোপাধ্যায় খুব অসুস্থ হয়েছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় যখন দেখতে গিয়েছিলেন, তিনি গুরুদাস বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন যে আমি খুব ভুল করেছি, আমি না গিয়ে সমাজের ভয়ে যাইনি, তুমি কিছু মনে করো না। তো এইরকম একটা পরিবার যারা সমাজের সমস্ত বাধা উপেক্ষা করতে পারে, বিধবা বিবাহ দিতে পারে, তো শ্যামাপ্রসাদ এই পরিবারের ঐতিহ্য কিন্তু তার সারা জীবনে গ্রহণ করেছিলেন। তার রাজনৈতিক ভাবনা এবং আচরণে এই উদারনীতিবাদের প্রভাব আমরা বারবার দেখতে পাই। তাই শ্যামাপ্রসাদের রাজনীতি কিন্তু উদারনীতিবাদী রাজনীতি, বরাবর গণতন্ত্র, অবাধ নির্বাচনী ব্যবস্থা, মানুষের অধিকার, এই সব কিছুর জন্য কিন্তু তিনি লড়াই করে গেছেন। এই প্রসঙ্গে আমি হীরেন মুখোপাধ্যায়ের একটা উক্তির উল্লেখ করি। হীরেন মুখোপাধ্যায় মনে করতেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন a passionate defender of civil liberties and freedom of opinion। বারবার এটা কিন্তু তিনি বলেছেন। তার বক্তব্য ছিল এরকম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি's innate liberalism, intellectual honesty and commitment to democratic values made it impossible to dismiss him through ন্যারো পলিটিক্যাল লেভেলস। একটা অতি সংকীর্ণ পলিটিক্যাল লেভেল তার গায়ে চাপিয়ে দিয়ে তাকে আলোচনা করা, তাকে বোঝার চেষ্টা করাটা অত্যন্ত ভুল। আবার তিনি বলে দিয়েছেন যে না, তার রাজনীতির অনেক কিছু আমি মানি না, বলেইছেন যে
তিনি হিন্দু মহাসভার একজন নেতা, আমি তার হিন্দু মহাসভার রাজনীতিটা মানি না, কিন্তু এই যে সিভিল লিবার্টি বা তার মধ্যে এই যে লিবারালিজম, ইন্টেলেকচুয়াল অনেস্টি আর ডেমোক্রেটিক ভ্যালুজ এর প্রতি তার যে কমিটমেন্ট, তাকে অসম্ভব শ্রদ্ধা করেছেন হীরেন মুখোপাধ্যায়। এবং কে না জানে হীরেন মুখোপাধ্যায়ের মতো একজন তাত্ত্বিক কমিউনিস্ট নেতা ভারতবর্ষে খুব একটা জন্মাননি। এখন আমরা দুঃখের কথা ওই লেভেল দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে এতদিন দেখে এসেছি, সেই জন্য আমরা হয়তো ভুল করেছি। এখন রাজনীতির ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু প্রথমে কংগ্রেসকেই বেছে নিয়েছে। শ্যামাপ্রসাদ বলতেন যে আমার বেসিক ভাবনা কিন্তু কংগ্রেসের সঙ্গেই চলে। সেই সময় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ কংগ্রেসকেই বেছে নিত, কারণ কংগ্রেসের মধ্যে কংগ্রেসই এখানে লিবারালিজমের একটা প্রতীক ছিল। লিবারাল আইডিয়া, মডার্নাইজেশন, সেগুলো কংগ্রেসের হাত ধরেই আসছিল। তো শ্যামাপ্রসাদ মুখার্জি 1929 সালে যখন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হলেন, তিনি কিন্তু কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি কেন্দ্র থেকে। তখন এইভাবে কেন্দ্র, তার মধ্যে একটা কেন্দ্র ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি কেন্দ্র। এবং তিনি 1930 সালে পদত্যাগ করেন কারণ 1930 সালে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত প্রাদেশিক আইনসভা তারা ছেড়ে দেবে। শ্যামাপ্রসাদও যেহেতু কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন, তিনি পদত্যাগ করেন। কিন্তু এই সিদ্ধান্তটা কোথাও তিনি মেনে নিতে পারেননি। তার মনে হয়েছিল যে এই মুহূর্তে এই আইনসভাগুলো ছাড়া হয়তো কিছুটা ভুল হয়ে যাবে, তাই পরের বছর নির্দল হিসেবে আবার আইনসভায় নির্বাচিত হন সেই কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে। তার মনে হয়েছিল যে সেই সময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখার দরকার আছে। তখন শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকটা ইন্টারেস্টেড হচ্ছেন। পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু ঘটেছে, তার যে জায়গা সেটাতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবারে যাচ্ছেন, সিনেটের মেম্বার হয়েছেন। ফলে তার মনে হয়েছিল যে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান চালাতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া চালানো যাবে না। এটা ছিল ইন্টারওয়ার পিরিয়ড, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোধহয় কড়া নাড়ছে, গোটা পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা, এবং সবচেয়ে বড় কথা 20-এর দশকের শেষ থেকেই গোটা বিশ্ব জুড়ে এক ভয়ঙ্কর মন্দা, ব্যাংক ফেল করে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় সরকারের সাহায্য ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মনে হয়েছিল যে এটা না করলে হবে না, সরকারের সঙ্গে কোনো না কোনো ভাবে সহযোগিতা করার দরকার আছে, অন্তত থ্রু লেজিসলেচার। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করলেন এবং আর কখনোই তিনি কংগ্রেসে ফিরে যাননি। কংগ্রেসের রাজনীতিতে তিনি কিন্তু পরিত্যাগ করেছিলেন। এমনকি 1947 সালের পরেও যখন তাকে অনুরোধ করা হয়, তার ডায়েরিতে শ্যামাপ্রসাদ লিখেছিলেন যে বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এবং আরো অন্যরা তাকে কংগ্রেসে যোগ দিতে অনুরোধ করেছিলেন। কারণ যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য আন্দোলন পরিচালনা করেছিলেন, সেটা তাদের মনে হয়েছিল যে এই পশ্চিমবঙ্গে কংগ্রেস তার নেতৃত্বে আরো অনেকটা এগিয়ে যাবে। এই কারণেই তারা অভিভূত হয়েছিলেন। তারা শ্যামাপ্রসাদকে বলেছিলেন যে আপনি কংগ্রেসে আসুন, কিন্তু শ্যামাপ্রসাদ সবিনয়ে সেই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, কারণ ততদিনে জাতীয় রাজনীতিতে তিনি কংগ্রেসের বিকল্প প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দিয়েছেন। ফলে তার মনে হয়েছিল যে কংগ্রেসে আর যাবার দরকার নেই, বরং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাট্টা করে হীরেন মুখার্জিকে বলেছিলেন যে হীরেন, ওরা আমাকে যে বাড়িতে রেখেছে পার্লামেন্টের মেম্বার হিসেবে, সেটা এক মুসলিম রাজার নামে, আর তোমরা আমাকে বলো যে আমি নাকি হিন্দু কমিউন। এটা হয় না, এটা ঠিক নয়। যাই হোক, তো শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন কেন? এখানেই শ্যামাপ্রসাদের রাজনৈতিক ভাবনার আরেকটা দিক আমার অন্তত মনে হয়েছে যে আমরা পাই এক বাস্তববাদী রাজনীতিক শ্যামাপ্রসাদের বাস্তববাদ তাকে কিন্তু এই হিন্দু মহাসভার দিকে নিয়ে গিয়েছিল। এখন বিংশ শতাব্দীর 30-এর দশকে মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠা
শ্যামাপ্রসাদ নিশ্চয়ই নন, আমি যেহেতু শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা করছি তাই বলছি যে তিনি কিন্তু ক্রমেই চিন্তিত হয়ে পড়ছিলেন। ইতিমধ্যে 1937 সালে দেখলাম যে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আবার নির্বাচন হলো। 1935-এর ভারত শাসন আইন এবং 1937 সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন গোটা ভারতের মানুষকে, পার্টিকুলারলি বাংলার মানুষকে চমকে দিয়েছিল। বিস্তৃত আলোচনা করার দরকার নেই এখানে, আপনারা জানেন এগুলো। আমি শুধু এটুকুই বলি যে হিন্দুদের জন্য সংরক্ষিত আসনে কংগ্রেস ভালো ফল করেছিল, কিন্তু মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে লীগের রেজাল্ট সবাইকে চমকে দিয়েছিল। লীগ প্রচুর আসন এবং প্রচুর ভোট পেয়েছিল, আর এটা বাংলার রাজনীতির পক্ষে খুব বিপজ্জনক ঘটনা ছিল, অস্বীকার করার উপায় নেই। তা শ্যামাপ্রসাদ কিন্তু সেই সময় তার মনে হয়েছিল, পরবর্তীকালে একটা ডায়েরিতে তিনি লিখছেন যে মুসলিম লীগকে যেভাবে হোক ক্ষমতার রাজনীতি থেকে দূরে রাখতেই হবে, এবং এটা করতে গেলে কি দরকার সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে অন্য একটি দলে মোর্চা করা যেতে পারে। সে দলটির নাম কৃষক প্রজা পার্টি, যার নেতা ছিলেন ফজলুল হক। এরা অনেক জায়গায় বাংলার পূর্বাংশে এই মুসলিম লীগের একটা পাল্টা হিসেবে গড়ে উঠেছিল। পাল্টা হিসেবে হয়তো সচেতনভাবে গড়ে ওঠেনি, ওটা ব্যবহার করা যেত। কারণ সেই সময়কার বাংলায় মুসলিম কৃষকদের কষ্ট, দুর্দশা, ঋণগ্রস্ততা নিয়ে আন্দোলন করে ফজলুল হক কিন্তু প্রচন্ড পপুলারিটি অর্জন করেছিলেন। তো তাই অনেকে সেই সময় মনে করেছিল, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, যে কংগ্রেস এবং কৃষক প্রজা পার্টি একটা অ্যালায়েন্স করুক। কিন্তু কংগ্রেস অ্যালায়েন্স সরকার গঠন করেনি। শ্যামাপ্রসাদ তার পরবর্তীকালে ডায়েরিতে লিখছিলেন যে ফজলুল হক ওয়াজ ডাইং ফর পাওয়ার। ফজলুল হক ক্ষমতার জন্য মরে যাচ্ছিল, এবং ও তাকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে কংগ্রেস সরকারটা গঠন করত, গোটা সরকারটা কিন্তু কংগ্রেস চালাতে পারত। ফজলুল হক সেই রকম খুব কঠোর ব্যক্তিত্বের মানুষ ছিলেন না। যতই তাকে শেরে বাংলা বলা হোক, তিনি মোটেই কঠোর ব্যক্তিত্বের মানুষ ছিলেন না। ভীষণভাবেই পিকল মাইন্ডেড ছিলেন, এক দল থেকে অন্য দলে চলে যেতেন, মত বদলাতেন। বলে তাকে একমাত্র উপায় ছিল কংগ্রেসের নিয়ন্ত্রণে ফজলুল হক প্রধানমন্ত্রী থাকবেন, কিন্তু রাজি হয়নি কংগ্রেস। ফজলুল হক পড়লেন মুসলিম লীগের হাতে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে আসল ক্ষমতাটা নিয়ে নিল মুসলিম লীগ, আর বাংলার রাজনীতি চিরদিনের জন্য বদলে গেল। যে ভয়টা শ্যামাপ্রসাদ মুখার্জি পেয়েছিলেন সেই ভয়টাই ঘটলো, অর্থাৎ বাংলার রাজনীতিতে মুসলিম লীগের যুগ শুরু হলো। কারণ শ্যামাপ্রসাদ জানতেন যখনই ক্ষমতার অলিন্দে একটা রাজনৈতিক দল ঢুকে যাবে, তখন কিন্তু সে এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করবে যে সে তার নিজের মতো করে রাজনীতিকে চালিয়ে নিয়ে যাবে। মুসলিম লীগ তাই করছিল। কিছুদিনের মধ্যেই কৃষক প্রজা পার্টির অধিকাংশ সদস্যকে পকেটে পুরে নিয়েছিল, এমন কিছু আইন বা সিদ্ধান্ত আনছিল যেগুলো নিজের ইচ্ছার বিরুদ্ধেও হয়তো ফজলুল হক সেগুলোকে সায় দিতে বাধ্য হচ্ছিলেন। আর পরবর্তীকালে আমরা জানি যে যখন পাকিস্তান প্রস্তাব লাহোরে পেশ হলো 40-তে, জিন্না কিন্তু ফজলুল হককে দিয়ে প্রস্তাবটা পাশ করিয়েছিল। সেই সময়ে একটা বইতে লেখা হয়েছে, সেই যখন একজন মুসলিম লীগেরই নেতা উপস্থিত ছিলেন, যে যখন ফজলুল হক পাকিস্তান প্রস্তাবটা তুলতে যাচ্ছেন, তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারা বলেছিল যে শেরে বাংলা জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি। তো মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে শোনো হে, তোমাদের ওই শেরকে না আমরা খাঁচায় পুরে দিয়েছি, ও ক্ষমতার খাঁচায় রয়েছে, সুতরাং ওকে আর শেরে বাংলা বলার দরকার নেই। যাই হোক, তো বাংলার রাজনীতিটা তো বদলে গিয়েছিল, এবং যত দিন যাচ্ছিল বাংলার রাজনীতির নিয়ন্ত্রণ কিন্তু মুসলিম লীগের হাতে চলে যাচ্ছিল। তারা একাধিক সিদ্ধান্ত নিচ্ছিল, যে সিদ্ধান্তগুলো যেরকম সরকারি চাকরিতে নিয়োগ, তারপর কলকাতা কর্পোরেশন নিয়ে সিদ্ধান্ত, এই সব কিছুর মধ্যেই অদ্ভুত কমিউনাল এজেন্ডা যারা বাস্তবে রূপায়িত করছিল, যার মধ্যে দুটো ঘটনার কথা বলা যায়। অনেকগুলো উদাহরণ আছে, দুটোর কথা বলতে পারি। একটা ক্যালকাটা মিউনিসিপাল বিল, আর একটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন বিল। ওরা গোটা মিউনিসিপ্যালিটি এবং সেকেন্ডারি এডুকেশনকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়ে নেয় মুসলিম লীগ এবং হক মন্ত্রিসভা, যেটা শ্যামাপ্রসাদকে আরো বেশি প্রত্যক্ষ রাজনীতিতে টেনে আনে। শ্যামাপ্রসাদ 1939 সালেই রাজনীতিতে ঢুকেছেন এবং
মানে প্রত্যক্ষ রাজনীতিতে ঢুকেছেন। 29 থেকে 39 তিনি পরোক্ষ রাজনীতিতে ছিলেন, কিন্তু তারপর প্রত্যক্ষ রাজনীতিতে এবং হিন্দু মহাসভাতেই। 1940 সালে এই হিন্দু মহাসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি নেতা হয়ে উঠছেন। তার আতঙ্কের জায়গা পশ্চিমবাংলার রাজনীতিকে হক এবং মুসলিম লীগ মন্ত্রিসভা পুরো বদলে দিচ্ছে, তার একটা ডায়েরির একটা অংশ আমি তুলে ধরছি এখানে। Quote unquote, then came two black bills, the Calcutta Municipal Bill and the Secondary Education Bill. It was really the latter which forced me out of my academic seclusion, where education was made the plaything of party and communal politics. I felt it my duty to rouse public opinion. I approached both Sharad Bose and Subhash Bose and requested them to take up the Hindu cause. I asked them to do so not on any ground of communal favoritism, but in order to fight against oppression and injustice. But both were reluctant to stand by the Hindu cause openly. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিষ্কার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গে 30-এর দশকের শেষ থেকেই হিন্দু বাঙালি কমিউনিটি শেষ হতে যাচ্ছে। স্বাধীনতার আগে ব্রিটিশ শাসনের সুযোগ নিয়ে আমরা দেখেছি যে হিন্দু বাঙালি কমিউনিটি একটা গুরুত্বপূর্ণ কমিউনিটি হয়ে উঠেছিল। ডেফিনেটলি তারা ম্যাক্সিমাম উচ্চবর্ণের মানুষ ছিল, কিন্তু গোটা ভারতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তাদের অনবদ্য ভূমিকা ছিল। কোথাও শ্যামাপ্রসাদের আতঙ্ক ছিল কমিউনিটিটা শেষ হয়ে যেতে পারে। তার মনে হয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতেই হবে, তা নইলে এই সম্প্রদায় একদম ধ্বংস হয়ে যাবে। তাতে শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের উপরে প্রভাব পড়বে। আর তখন মুসলিম লীগকে আটকানোর জন্য একটাই অপশন ছিল, সেটা হচ্ছে হিন্দু মহাসভা, এবং শ্যামাপ্রসাদ কিন্তু হিন্দু মহাসভাতে যোগ দিয়েছিলেন। এবং তারপর থেকে তার মূল লক্ষ্য ছিল যে মুসলিম লীগকে বাংলার রাজনীতিতে ক্ষমতার অলিন্দের বাইরে রাখতে হবে। কখনো পেরেছেন, কখনো পারেননি। যেরকম একটা উদাহরণ দিই, 1939 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি যেরকম হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন, ঠিক সেই বছর সুভাষচন্দ্র বসু তিনিও ত্রিপুরী কংগ্রেসের পরে কংগ্রেস ছাড়তে বাধ্য হন, পদত্যাগ করতে বাধ্য হন সভাপতির পদ থেকে, গান্ধীর সঙ্গে তার ব্যক্তিগত যে বিরোধ ছিল তার জন্য, এবং সেটা নীতিগত তো বটেই। সুভাষচন্দ্র বসু চাইছিলেন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে তিনি একটা শিক্ষা দেবেন গান্ধীবাদীদের, যেভাবেই হোক জিততেই হবে। এবং 1940-এর নির্বাচনে তাই একটা সম্ভাবনা দেখা দিয়েছিল সুভাষচন্দ্র বসুর নবগঠিত ফরওয়ার্ড ব্লক এবং হিন্দু মহাসভা যাতে একসঙ্গে লড়াই করে। সুভাষচন্দ্র আগ্রহী, শ্যামাপ্রসাদ মুখার্জিও এই সমঝোতায় বিশেষভাবে আগ্রহী হয়ে উঠলেন, কিন্তু শেষ পর্যন্ত এই সমঝোতা ভেঙে গেল। হিন্দু মহাসভায় একা লড়াই করে খুব ভালো ফল করেছিল, কলকাতা পুরসভায় প্রায় 50%-এর কাছাকাছি আসন পেয়েছিল, কিন্তু হিন্দু মহাসভাকে দূরে রাখতে সুভাষচন্দ্র বসু যে কাজটি করেছিলেন শ্যামাপ্রসাদ সেটাকে মানতে পারেননি। সুভাষচন্দ্র বসু কিন্তু মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে জোট বেঁধেছিলেন, এবং যেটা পরবর্তীকালে বাংলার রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। শ্যামাপ্রসাদ ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি যে হিন্দু মহাসভার যে ভালো ফল এবং সুভাষ বসুর যে দল বা কংগ্রেসের যে খারাপ ফল, তাকে তিনি এইভাবে বলেছিলেন, বিশেষত সুভাষচন্দ্র বসুকে, উই ডিফিটেড Subhash's force whom Gandhi followers had feared to challenge. গান্ধীর যারা ফলোয়ার চ্যালেঞ্জ করতে পারে না, আমরা ওদের হারিয়ে দিয়েছি, ডায়েরিতে লিখছেন। কিন্তু সুভাষচন্দ্র বসু যখন মুসলিম লীগের সঙ্গে হাত মেলালেন, তখন তিনি কিছুটা তীক্ষ্ণ সমালোচনা করেছিলেন সুভাষচন্দ্র বসু। আমি সেটা তুলে ধরছি, যারা একটু সুভাষচন্দ্রকে ভালোবাসেন কিছু মনে করবেন না, কারণ এটা তো মানে রয়েছে, এটা অন্যভাবে না দেখাই ভালো, একাডেমিক অ্যাঙ্গেল থেকেই। কোড আনকোড দিয়ে বলছি, দ্য গ্রেট লিবারেটর অ্যান্ড লেফটিস্ট who regarded Gandhi, Jawaharlal and the rest as moderates and branded them as compromise walas, was not hesitant to install a league mayor and placate the league for his own purposes. He was out to wage a relentless war on the league ministry in one breath,
In another, he was a warm and dear ally of the League while it ruled the corporation. Could Dr. Jekyll and Mr. Hyde do any better? তো বুঝতে পারছেন যে সুভাষচন্দ্র বসু এরকম তীক্ষ্ণ সমালোচনা কিন্তু শ্যামাপ্রসাদ করেছিলেন। আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু হিন্দু মহাসভাতে যোগ দেওয়ার মধ্যে কোনো ভুল দেখেননি। তার মনে হয়েছিল যে মুসলিম লীগকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে হবে, তা নইলে হিন্দুরা বাঁচবে না। আর হিন্দুরা যদি শেষ হয়ে যায় তাহলে ব্রিটিশ শাসনের শিক্ষা বিস্তারের যোগাযোগ ব্যবস্থার ফলস্বরূপ যে আধুনিক বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে উঠেছে, যারা শুধু বাংলাকে নয় গোটা ভারতকে আলো দেখাতে পারে, তারাও শেষ হয়ে যাবে। সুতরাং তাদের বাঁচাতে গেলে মুসলিম লীগকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতেই হবে এবং এমন কাউকে দরকার যে মুসলিম লীগকে আটকাতে পারবে। কংগ্রেসের ব্যাপারে তিনি তো অত্যন্ত বিরক্ত, কংগ্রেস একেবারে সারেন্ডার করছে। তার কাছে একটাই অপশন ছিল, হিন্দু মহাসভা, এবং সেটাকেই তিনি গ্রহণ করেছিলেন। এবং তিনি বুঝেছিলেন যে হিন্দু স্বার্থ রক্ষা করতে গেলে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। আমরা জানি যে চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট করেছিলেন হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবং মুসলিমদের উন্নয়নে। তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে হয়তো, আমি যে মনে করি, এটা আমার মত, আমি কারোর উপর মত চাপাবো না, আমি মনে করি তাতে হিন্দুদের দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা ছিল। এটা শ্যামাপ্রসাদ পরবর্তীকালে একাধিক বক্তৃতায় বলেছেন যে এই বেঙ্গল প্যাক্টটা অত্যন্ত মারাত্মক ছিল। এটাও ঠিক যে কংগ্রেসও কিন্তু বেঙ্গল প্যাক্ট গ্রহণ করেনি। আবার 1941-42 সালে যখন ফজলুল হক আবার মুসলিম লীগ থেকে বেরিয়ে চলে এসছেন গোলমাল বাঁধিয়ে জিন্নার সঙ্গে, শ্যামাপ্রসাদ আবার যোগাযোগ করছেন ফজলুল হকের সঙ্গে যে আরেকবার এসে চেষ্টা করি যদি মুসলিম লীগকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে পারি। এবং যে মন্ত্রিসভাটা গঠিত হয়েছিল, যাকে অনেকে শ্যামা হক মন্ত্রিসভা বলে, সেখানে শ্যামাপ্রসাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী হয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন যে মুসলিম লীগকে ক্ষমতার বৃত্তের বাইরে যতটা বেশি দিন রাখা যায়। হয়তো রাখতে পারেননি, কারণ এই সরকারকে ব্রিটিশরা টিকতে দেয়নি, এত তীব্র বিরোধিতা শুরু হয়েছিল, আর মুসলিম লীগ এমন ভাবে রাস্তায় নেমে পড়েছিল, এই সরকার শেষ পর্যন্ত ভেঙে যায়। তার আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ করেছিলেন। তো তার লক্ষ্য ছিল একটাই, লীগকে ক্ষমতার বাইরে রাখো। যদি 41-42-এ শ্যামা হক মন্ত্রিসভা আরো কিছুদিন সময় পেত, হয়তো বাংলার ইতিহাস একটু অন্যরকম হতে পারত, কিন্তু সেটা হয়নি। এই কারণেই তিনি কিন্তু 1945 থেকে যে পরপর ঘটনা ঘটে গেছিল, তার নিজের মতটা বদলে একটা সময় তিনিই ছিলেন ভারতবাগের তীব্র বিরোধী। 1946 সালে যখন বাংলার প্রাদেশিক আইনসভা নির্বাচন হচ্ছে, হিন্দু মহাসভা লড়াই করছে অখণ্ড ভারতের জন্য আর মুসলিম লীগ পাকিস্তানের দাবিতে, দেখা গেল হিন্দু মহাসভা খুব বাজে রেজাল্ট করলো, একদম ডিজাস্টার রেজাল্ট করেছিল। কংগ্রেসই অধিকাংশ আসন পেয়েছিল, হিন্দুদের জন্য সংরক্ষিত আসন, আর মুসলিম লীগ 37-এ যা পেয়েছিল তার চেয়ে অনেক অনেক বেশি আসন পেয়ে একক চেষ্টায় সরকার গঠন করে ফেলেছিল। তো শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে হয়তো বাংলাকে আর অখণ্ড রাখা যাবে না, বাংলাকে অখণ্ড রাখলে আর যাই হোক হিন্দু সম্প্রদায় বাঁচবে না, কারণ মুসলিম লীগ বাংলা কিন্তু ছিনিয়ে নেবেই। তার সঙ্গে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা কথা বলতেই হয়, শ্যামাপ্রসাদ আমরা জানি 4 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার ঠিক পরেই 1939 সালে একটা ঘটনা তাকে খুব নাড়িয়ে দিয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা এমব্লেম, যেখানে পদ্মফুলের ওপর শ্রী আঁকা, সেই সময় যেভাবে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল সংখ্যালঘু ছাত্ররা, শিক্ষকরা, শেষ পর্যন্ত শ্রী সরাতে হয়। তিনি বলেছিলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে শ্রীহীন করার কি এমন দরকার ছিল, কিন্তু সেটা আটকানো যায়নি। এই ঘটনাবলী ধীরে ধীরে শ্যামাপ্রসাদকে হয়তো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যে হিন্দু বাঙালির স্বার্থে বাংলাকে কিন্তু ভাগ করতে হবে। তাই 1946 সালে, এটা এই বোধহয় শেষ ঘটনা, 1946 সালে যে গ্রেট ক্যালকাটা কিলিং 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে, তারপরে আর ঐক্যের জায়গা সম্ভবত ছিল না। কিন্তু প্রস্তাব তো ছিলই, যেরকম হঠাৎ করেই তৎকালীন যিনি প্রিমিয়ার ছিলেন সুহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়,
একসঙ্গে মিলে, বিশেষত সুরাবর্দী আর শরৎ বসু, কিরণ শঙ্কর রায় পরে এখান থেকে এই মত থেকে প্রত্যাহার করেন নিজেকে, তারা বলেছিলেন যে একটা স্বাধীন বাংলা গঠন করার দরকার, বাংলা কারোর সঙ্গে যাবে না। শ্যামাপ্রসাদ এবং সেই সময়কার বাংলার জাগ্রত মনীষা অনেকেই ছিলেন, তাদের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিশির কুমার মিত্র, মেঘনাথ সাহা, এরকম অনেকেই ছিলেন। তারা পরিষ্কার বলেছেন যে না, অখণ্ড স্বাধীন বাংলাটা হাস্যকর, কারণ এটা আর কিচ্ছু নয়, এটা হচ্ছে জিন্নার একটা চক্রান্ত। জিন্না এরপরেই গোটা বাংলাটাকে গ্রাস করবে। আবার গোটা বাংলা পাকিস্তানে যাবে সেটাও গ্রহণযোগ্য ছিল না, কারণ এটা সবাই বুঝতে পেরেছিলেন, শ্যামাপ্রসাদ বা সেই সময়কার বাংলার যারা বিশিষ্ট মানুষজন, যে জিন্না চাইছে কলকাতা এবং কলকাতা বন্দর, তার মাধ্যমে ও গোটা নেপাল, ভুটান, সিকিম তখন মোটামুটি স্বাধীন, সেই রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করবে আর উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে হয়তো পাকিস্তান, ভারত অতটা শক্তিশালী আজকে যা তা হয়তো কোনো কালেই হতে পারত না যদি গোটা বাংলাটা পাকিস্তানে চলে যেত। এগুলো কিন্তু সেই সময়কার বাংলার যারা জাগ্রত মনীষী তারা কিন্তু বুঝতে পেরেছিলেন, তাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন, তাই লড়াইটা ছিল। এটাও সেই বাস্তবের দৃষ্টিকোণ থেকে। আর সবচেয়ে বড় কথা যে বাংলা ভাগের দাবি ছিল একটাই, যে বাংলা ভাগ করলে হিন্দু জনগোষ্ঠী তারা ভারতে থাকবে একটা শক্তিশালী অঙ্গরাজ্য ভিত্তিক ব্যবস্থা, সেই শক্তিশালী কেন্দ্রভিত্তিক ব্যবস্থা, অঙ্গরাজ্যগুলো সেখানে অনেক শেপ থাকবে। স্বাধীনতার পরে একটা শক্তিশালী রাষ্ট্র দরকার, এটা কিন্তু সেই সময়কার হিন্দু মহাসভা মনে করেছিল। ফলে এগুলো প্রত্যেকটাই এই শ্যামাপ্রসাদ মুখার্জির একটা রিয়ালিস্ট ভাবনা চিন্তা থেকে এসেছিল। তো শ্যামাপ্রসাদের এই হিন্দু মহাসভার যোগদান গান্ধীও কিন্তু খুব খারাপ ভাবে নিয়েছিলেন, অন্তত তার উক্তি শুনে আমার মনে হয় না। যেরকম তিনি একবার বলেছিলেন, প্যাটেল ইজ এ কংগ্রেসম্যান উইথ আ হিন্দু মাইন্ড, ইউ ইউ মানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলছেন, ইউ আর আ হিন্দু সেবাই উইথ আ কংগ্রেস মাইন্ড। এটাও বলেছিলেন যে মদন মোহন মালব্যের যে হিন্দু ভাবনা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এবার শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রহণ করছে। অর্থাৎ তিনি যে হিন্দু মহাসভায় যোগ দিয়েছেন তাতে অন্তত মহাত্মা গান্ধী খুব মানে তীব্র সমালোচনা কোথাও করেছিলেন সেটা কিন্তু আমি অন্তত দেখি না। স্বাধীনতার পরে কংগ্রেস তাকে বারবার ফিরে যেতে বলেছিল, তিনি ফিরে যাননি, বরং সর্বভারতীয় স্তরে তিনি কংগ্রেসের বিকল্প প্রতিষ্ঠা করারই চেষ্টা করেছিলেন এবং জনসংঘের মাধ্যমে সেই বিকল্পটা তিনি নিয়েও এসেছিলেন। কারণটা কি? শ্যামাপ্রসাদের মনে হয়েছিল যে কংগ্রেসের যে আধিপত্য, সেই আধিপত্য যদি আরো বহুদিন চলতে থাকে, তাহলে কিন্তু এ দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসতে পারে। গণতান্ত্রিক কাঠামো যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই দেশ আবার একটা বিশৃঙ্খলার মধ্যে চলে যেতে পারে। তাই কংগ্রেসের একটা বিকল্প চাই। তো সেই সময় দরকার ছিল একটা বিকল্প, সংঘও চাইছিল যে একটা বিকল্প রাজনৈতিক গোষ্ঠী গড়ে উঠুক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু সেই রাজনৈতিক গোষ্ঠী গড়ে তুলেছিলেন মানে জনসংঘের মাধ্যমে। কারণ তখন নেহেরুর মধ্যেও কোথাও কোথাও অসহিষ্ণুতা, ক্ষোভ প্রকাশিত হচ্ছিল। যেরকম একবার শ্যামাপ্রসাদ তো পার্লামেন্টে নেহেরুর বিরুদ্ধে মূল আক্রমণের ব্যাটনটা তার হাতে থাকতো, সবাই ছেড়ে দিয়েছিল। একবার অতিরিক্ত সমালোচনায় ক্রুদ্ধ হয়ে নেহেরু বলেছিলেন, আই উইল ক্রাশ দ্য জনসংঘিজ। উত্তরে শ্যামাপ্রসাদ বলেছিলেন, আই উইল ক্রাশ দিস ক্রাশিং মেন্টালিটি। অর্থাৎ এই ক্রাশিং মেন্টালিটি বিরোধিতা করেছিলেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে শেষে একটা কথা বলি, শেষ করব, যে ভারতের যে রাজনৈতিক ভাবনায় আমরা তো অনেককে রাখি, গান্ধীর কথা চর্চা করি, আমরা নেহেরুর কথা বলি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি, তাদের বেসিক তো ভাবনা চিন্তা ছিলই, বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাবনা ছিল। কংগ্রেসের যে উদারনীতিবাদ, আমার ধারণা, এটা আমারই ভাবনা, গান্ধী তাতে এথিক্যাল আইডিয়ালিজমটা ঢুকিয়েছিল। তার যে অহিংস, তার যে সত্যাগ্রহ ভাবনা, কোনোভাবেই আমি আমার মতামত ছেড়ে যাব না, যত বিপদ ঘটে যাক আমি আমার মত ছাড়বো না, আমি অহিংস এবং সত্যাগ্রহ আন্দোলনই করব, সত্যাগ্রহী থাকবো, এর মধ্যেই বারবার ওই এথিক্যাল আইডিয়ালিজম ফুটে বেরোয়। সুভাষচন্দ্র বসুর মধ্যে হয়তো সেই আইডিয়ালিজম পুরোপুরি ছিল না, কিন্তু কিছুটা কি ছিল না, আমি তো মনে করি ছিল। হয়তো কখনো কখনো তা রোমান্টিক আইডিয়ালিজমে পরিণত হতো।
অনেক ক্ষেত্রেই সেটা হতো। তার ফ্যাসিবাদ সম্পর্কে তার যে মূল্যায়ন বা ভারতবর্ষ কিভাবে শাসিত হবে সেই ভাবনা চিন্তার মধ্যে কোথাও এক ধরনের রোমান্টিক আইডিয়ালিজম থাকতো। আমি সেগুলো কোনটাই সমালোচনার অর্থে বলছি না, বরং প্রশংসার অর্থে বলছি। কারণ ছোটবেলা থেকেই রোমান্টিক যে প্যাট্রিয়ট, সেইভাবেই তো আমরা সুভাষচন্দ্রকে দেখে এসেছি। শ্যামাপ্রসাদ কিন্তু সর্ব অর্থে ছিলেন একজন বাস্তববাদী রাজনীতি। বাস্তবের প্রেক্ষাপটে তিনি তার সিদ্ধান্ত নিয়েছিলেন, বাস্তবের প্রেক্ষাপটে তিনি তার মত বদলেছিলেন। এই কারণেই বাস্তবের প্রয়োজনে একজন কংগ্রেসম্যান তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিতে দ্বিধাবোধ করেননি। তিনি যোগ দিয়েছিলেন হিন্দু মহাসভা, কারণ তার মনে হয়েছিল যে হিন্দুদের অধিকার হরণ হচ্ছে, হিন্দুরা একটা কমিউনিটি হিসেবে বেশি দিন টিকতে পারবে না যদি কংগ্রেসের এই পলিসিগুলো চলে। অর্থাৎ সেখানে তার কাছে মতাদর্শের চেয়েও, উদাহরণ কংগ্রেসী মতাদর্শের চেয়েও একটা জনগোষ্ঠীর তাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো স্বৈরাচারকে সমর্থন করেছেন অন্তত এরকম লেখা আমি কোথাও পাইনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোথাও বলেছেন যে নির্বাচন বন্ধ করে দিতে হবে, সেটা কোথাও আমরা পাই না। ফলে তার হিন্দু মহাসভার যোগদান এবং তাকে নিয়েই এগিয়ে যাওয়া, পরবর্তীকালে জনসংঘ গড়ে তোলা, তাকে প্রত্যেকে তার মতো করে ব্যাখ্যা করেন। আমি ব্যাখ্যা করি বাস্তববাদের দৃষ্টিকোণ থেকে। এবং এ কারণেই তিনি কিন্তু হিন্দু মহাসভাও ত্যাগ করেছিলেন। তার একটা বড় কারণ ছিল যে হিন্দু মহাসভাতে তিনি বলেছিলেন যে যদি লিবারাল মুসলিমরা হিন্দু মহাসভাতে মেম্বার হতে চায় তাকে মেম্বারশিপ দেওয়া উচিত, কিন্তু হিন্দু মহাসভার তৎকালীন নেতৃত্ব রাজি হননি। শ্যামাপ্রসাদ কিন্তু হিন্দু মহাসভা ছাড়তেও দ্বিধাবোধ করেননি। ফলে একজন বাস্তববাদী, যিনি বাস্তব রাজনীতিটাকে চিনতেন, কিন্তু যিনি কখনোই গণতান্ত্রিক কাঠামোর বাইরে যাননি। তাই শ্যামাপ্রসাদের রাজনৈতিক ভাবনা কিন্তু এইভাবেই দেখলে, এভাবেই দেখতে হবে। তিনি হয়তো রাজনৈতিক কোনো তত্ত্ব রচনা করেননি, ডেফিনেটলি তার মধ্যে একটা রাজনীতি ছিল। আমি এই গত 50 মিনিটে সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, ধন্যবাদ। বিমল, অসাধারণ যা বললে। থ্যাংক ইউ স্যার। ইতিহাসের পরিপ্রেক্ষিতে প্রথম থেকে সে রামমোহনের থেকে শুরু করে ভালো করেছো। আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কংগ্রেস, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা সকলেরই কিছু কনস্ট্রেন্টস ছিল, কতগুলো টান ছিল, বাধা ছিল। প্রথম কথা, যদি আমি জিন্নার কথা ধরি, আমি একটু বলবো, একটু বলি। প্রথম কথা, যদি জিন্নার কথা ধরা যায়, দেখুন জিন্না কিন্তু প্রথম জীবনে কিন্তু অত্যন্ত লিবারেল ছিলেন এবং উনি ওই ইসলামিক ফান্ডামেন্টালিজমের ঘোরতর বিরোধী ছিলেন। উনি অর্থোডক্স ব্যাপারটা, রিলিজন ফিলিজন ওনার কাছে কিছু ছিলই না, ওসব বাজে। উনি দাদাভাই নওরোজির প্রাইভেট সেক্রেটারি ছিলেন। কিন্তু পরবর্তীকালে রাজনীতির আবর্ত এসে ক্ষমতা ভোগ করবার জন্য উনি দেখলেন যে মুসলিমদের আলাদা করে যদি আমি একটা নেশন হিসেবে একটা প্রতিপন্ন করতে পারি, তবেই একটা আলাদা ভূখণ্ড তৈরি করা যাবে, যার একটা মনার্ক আমি হয়ে যেতে পারবো। সেই জন্য এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু পরবর্তীকালে তিনি পাল্টেছেন এবং আমার বিশ্বাস যে শেষ জীবন পর্যন্ত কিন্তু উনি অভিনয় করে গেছেন। অর্থাৎ উনি কিন্তু মুসলিম ফান্ডামেন্টালিজমটাকে কাজে লাগিয়েছেন পুরোপুরি নিজের স্বার্থে ক্ষমতায় থাকার জন্য, কিন্তু মনে মনে কিন্তু উনি এই মুসলিম ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করতেন। এখন সমস্যাটা হচ্ছে এই যে কংগ্রেসের এখানে অবস্থাটা কি হলো। বিমল খুব সঠিকভাবে রামমোহনের থেকে শুরু করেছেন। দেখুন, বেঙ্গল রেনেসাঁ যেটা হয়েছিল, যদি আমরা তাকাই সেদিকে, সব কিন্তু হিন্দু। বেঙ্গল রেনেসাঁটা যারা করেছিলেন তার প্রত্যেকেই কিন্তু হিন্দু। হিন্দুদের মধ্যে যে খারাপ জিনিসগুলো ছিল, সোশ্যাল ইভিলস গুলো ছিল, তার বিরুদ্ধে ফাইট করছেন রামমোহন, বিদ্যাসাগর, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু বেসিক্যালি হচ্ছে হিন্দু মধ্যবিত্ত শিক্ষিত মানুষ। এবং এই বেঙ্গল রেনেসাঁ থেকে শুরু করে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে ইংরেজি শিক্ষাটা কিন্তু গ্রহণ করলো হিন্দুরা। মুসলিমরা কিন্তু ইংরেজি শিক্ষা গ্রহণ করলো। তারা বলে ফিরিঙ্গিদের ভাষা, ওই ভাষা নিয়ে চর্চা করা মানে, ওই ভাষা শেখা মানে বিধর্মী হয়ে যাওয়া, সুতরাং আমাদের ধর্মের বিরুদ্ধে হয়ে যাবে, সুতরাং আমরা করবো না। ফলে তারা কিন্তু শিখলো না, তারা ইংরেজি শিখলো না, নতুন যে ভাষা সে ভাষা নিল না, নতুন শিক্ষা যে সে শিক্ষা নিল না। ফলে কি হলো নেট রেজাল্ট? নেট রেজাল্ট হলো এই যে সরকারি চাকরিতে এবং বিভিন্ন জায়গাতে, সমস্ত জায়গায় চাকরি পাচ্ছে হিন্দুরা।
এবং মুসলিমরা সেখানে কোনো চাকরি পাচ্ছে। এয়ানো অবস্থাতে যেটা হলো সেটা হচ্ছে যে মুসলিম লীগ তৈরি করছে, এবং মুসলিম লীগ তখন সরকারে যখন আসছে, বিমল সুন্দর ব্যাখ্যা করেছেন যে ফজলুল হকের সময়তে তারা কংগ্রেসের সঙ্গে করতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস তখন সরকারে যেতে আপত্তি করলেন, তখন ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে করলেন, এবং মুসলিম লীগ ফজলুল হক মিনিস্ট্রি হওয়ার পরে ফজলুল হক তখন প্রাইম মিনিস্টার ঠিকই, কিন্তু পুরো সরকারটা চালাতে লাগলো মুসলিম লীগ। এবং তারা দেখলেন এই আমাদের সুযোগ, আমাদের ছেলেমেয়েরা অনেক পিছিয়ে আছে হিন্দু ছেলেমেয়েদের তুলনায়, সুতরাং সরকারি রিজার্ভেশন বাড়িয়ে দেওয়া, গভর্নমেন্ট সার্ভিসে 60% থাকবে হচ্ছে রিজার্ভ ফর মুসলিমস। এবং তারা একটার পর একটা এই ধরনের কাজ শুরু করলেন, এবং এরকম কাজগুলো যখন শুরু করলেন, এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে ওই রাজা যাই বলেন না কেন, তার যারা ফলোয়ার্স তারা তো অনেক বেশি, আরো বেশি অতিরঞ্জিত জায়গায় চলে যায়। ফলে এই কথাগুলো এখানে করার চলে, যেটা হলো সামাজিক স্তরে সিভিল সোসাইটিতে সব বৃহত্তর সমাজে দেখা গেল যে মুসলমান ছেলে মেয়েরা ছেলেরা তারা তখন দেখলো যে হ্যাঁ ঠিক আছে, আমরা কেন মার খাবো, আমরা কেন নিচে পড়ে থাকবো, আমরা কেন কমে না কেন, ঠিক আছে আমাদের সরকার বাহাদুর, সুতরাং আমরা। ফলে তারা কিন্তু যে এই জিনিসটার ফলে যে একটা অহংভাব, একটা উদ্ধত্ত, এই এই থেকে কিন্তু কমিউনাল রাইট হতে শুরু করলো, বিভিন্ন জায়গাতে এটা শুরু করলো। এবং মুসলিম লীগ তখন তাদেরই সরকার, এবং সেই সরকার হওয়ার ফলে হিন্দুদের ওপর মুসলিমদের যে অত্যাচার, মনে রাখতে হবে আনডিভাইডেড বেঙ্গলে কিন্তু মুসলিমরা মেজরিটি ছিল, হিন্দুরা সেখানে মাইনরিটি। সুতরাং এই মেজরিটি যারা, তারা মাইনরিটির উপর অত্যাচার করতে শুরু করলো। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন কি দেখলেন? তখন দেখলেন কংগ্রেসের অবস্থা। বিমল সঠিকভাবে বলেছেন, দুই ভাইয়ের কাছে তিনি গিয়ে অ্যাপিল করলেন, শরৎ বোসের কাছে, সুভাষ বোসের কাছে, এবং তিনি কংগ্রেসের যারা এখানে ইলেক্টেড হয়েছিলেন মেম্বার্স, তাদের কাছেও তিনি বললেন যে এরা কিছু ব্যবস্থা করুন। কিন্তু কংগ্রেসের মুশকিলটা ওই যে বলো, কংগ্রেসের কনস্ট্রেন্টটা হচ্ছে 1885 সাল থেকে যবের থেকে কংগ্রেস হয়েছে, তবে থেকে মুসলিমরা বলে দিল এই কংগ্রেসটা হচ্ছে হিন্দু সংগঠন, এবং তারা বোঝাবার চেষ্টা করলো সারা জীবন ধরে তারা মুসলিম লীগ যতদিন ছিল পাকিস্তান হওয়ার সৃষ্টি হওয়ার আগে পর্যন্ত, তারা সমানে কংগ্রেস এই ব্যাপারটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো যে মুসলিম লীগ তাদের বলছে হিন্দু সংগঠন, না না আমরা হিন্দু সংগঠন নই, আরে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি সকলকে সমান মনে করি, আমরা হিন্দু সংগঠন নই। তাই তাদের মধ্যে একটা অদ্ভুত ভয়, তারা বলছে যে মুসলিম লীগকে বিরুদ্ধে যদি আমরা যদি বলি যে এই যে কমিউনাল সমস্ত রায়ট যেগুলো হচ্ছে, মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করছে, আমরা যদি এ নিয়ে খুব বেশি রকম বাড়াবাড়ি করে বলি, তাহলে মুসলিম লীগ আবার ওইটাই প্রচার করবে, তাই তোমরা তো আদৌ মুসলিমদের রিপ্রেজেন্ট করো না, তোমরা তাহলে হিন্দুই পার্টি। সেই জন্য এই একটা অদ্ভুত মানে নিজেদের সেকিউলার একটা ইমেজ সৃষ্টি করার জন্য, রাখবার জন্য, সেই জন্য কিন্তু অনেক সময় যেখানে কমিউনাল রায়ট হয়েছে সেখানে কিন্তু কংগ্রেস নিষ্ক্রিয় হতে। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই তখনই সেই সময়তেই শ্যামাপ্রসাদ মুখার্জি ঠিক করেন যে তাহলে তো কংগ্রেস করবে না, তাহলে তো ঠিক আছে, কংগ্রেস যদি সেটাই করে যে আমরা সেকুলার ইমেজ বজায় রাখতে হবে, আমরা এভাবে কমিউনালিজমের বিরুদ্ধে আমরা যদি প্রচন্ডভাবে জেহাদ ঘোষণা করি, তাহলে তো আখেরে মুসলিমদের বিরুদ্ধে ফাইট করা হবে, তাহলে তো সেটাই জিনিসটা দাঁড়াবে যে মুসলিম লীগ ইজ ফর মুসলিমস আর কংগ্রেস ইজ ফর হিন্দুস, কিন্তু আমরা তো সেটা হতে চাই না। এই অবস্থায় যখন দোটানার মধ্যে যখন কংগ্রেস আছে, তখন কংগ্রেসের পলিসিগুলো খুব স্বাভাবিকভাবেই একটা অদ্ভুত টাইপের পলিসি, এবং সেই পলিসিটা না মানতে পেরে তখনই তিনি সেই হিন্দু মহাসভাতে উনি জয়েন করলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি। ফলে হিন্দু মহাসভাতে শ্যামাপ্রসাদ মুখার্জি জয়েন করার যে পেছনে যে কারণ, কেন তিনি কংগ্রেস থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে জয়েন না করে হিন্দু মহাসভা করলেন, তার পেছনে কিন্তু এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে, এই ঐতিহাসিক ঘটনাটা কিন্তু ছিল একটা। দ্বিতীয়ত আমি আর একটা জিনিস বলবো, বিমল খুব সঠিকভাবে হীরেন মুখার্জির কথা বলেছেন। হীরেন মুখার্জির মতো এরকম তাত্ত্বিক কমিউনিস্ট, এবং তার যে বিশাল পাণ্ডিত্য এবং পার্লামেন্টে তার যে অভিজ্ঞতা, সে তো অসাধারণ। সেই হীরেন মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তারা একই সঙ্গে পার্লামেন্টের মেম্বার ছিলেন, এবং হীরেন মুখার্জি যখন কলকাতা দূরদর্শন 100 বছর মানে বার্থ সেন্টারি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা পালন করেছিলেন, এবং সেই সময়তে হীরেন মুখার্জিকে তারা বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বলবার জন্য, এবং ফর্চুনেটলি সেই অডিওটার কিছুটা পোর্শন আমার কাছে আছে, সেই অডিওটা যদি আপনাদের শোনাতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, সেই অডিওতে আমি 2-3টে লাইন খালি আমার মুখস্থ আছে, আমি সেই বলছি।
উনি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে হীরেন মুখার্জি বলছেন, his performance in parliament was superb. শ্যামাপ্রসাদ মুখার্জি was an outstanding parliamentarian. এটা তার ভাষা। দ্বিতীয়ত এক জায়গায় আমি কোট করছি না তার ভাষায়, এমনি বলছি, তিনি খুব সুখ্যাতি করছেন, তিনি বলছেন আমরা সকলে মিলে একসঙ্গে, উনি বলেছেন ঠিকই, বিমল ঠিকই বলছে যে আমাদের সঙ্গে তার অনেক মত পার্থক্য আছে, কারণ আমি কমিউনিস্ট, উনি কমিউনিস্ট নন, উনি কমিউনিজম পছন্দ করতেন না, কিন্তু আমাদের মধ্যে বিরাট ডিফারেন্সেস ছিল, কিন্তু এটাও ঠিক আমাদের মধ্যে অনেক ব্যাপারে এগ্রিমেন্ট ছিল, আমরা অনেক ব্যাপারে আলোচনা করেছি, অনেক ইস্যুতে আমরা একমত ছিলাম। এবং সেখানে তিনি বলছেন যেমন একটা যে আমরা জয়েন্টলি ফাইট করেছিলাম প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট নিয়ে, এবং এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বিল যখন পাস করা হয় তখন শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিষ্ঠ বক্তৃতা ওরেশন, সেটা হীরেন মুখার্জি তিনি সাংঘাতিকভাবে তিনি সুখ্যাতি করেছেন। এবং একদম শেষে হীরেন মুখার্জি তাকে ট্রিবিউট দিয়ে থেকে তিনি বলছেন যে এই হচ্ছেন একজন মানুষ, এবার ওর ভাষাটা বলি, হু গেভ হিজ অল টু দ্য কান্ট্রি, দিস ওয়াজ আ ম্যান হু গেভ হিজ অল টু দ্য কান্ট্রি। এই হচ্ছে হীরেন মুখার্জির বক্তব্য শ্যামাপ্রসাদ সম্পর্কে। ফলে যারা ওপেন মাইন্ড নিয়ে শ্যামাপ্রসাদকে বলবার চেষ্টা করেন তারা কিন্তু বলেন। হীরেন মুখার্জি কিন্তু কোনো জায়গাতে আমি অন্তত দেখিনি যে শ্যামাপ্রসাদকে বলছেন তুমি একজন হিন্দু ফান্ডামেন্টালিস্ট, তুমি কমিউনাল। এবারে বলি শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনাল নয়। আসলে কমিউনাল বলতে কি বোঝায় সেটাই আমাদের অনেকের কাছে বোধহয় পরিষ্কার নয়। কমিউনাল বলতে কি বোঝায়? যে আমি যদি হিন্দু হই, আমি যদি হিন্দু ধর্মকে বিশ্বাস করি, হিন্দু ধর্মের মতামত পালন করি, তাহলে কি আমি কমিউনাল? না। তাহলে কমিউনাল আমি তখনই বলবো যখন আমি হিন্দু হয়ে আমি মুসলিম হেটার। শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ নট আ মুসলিম হেটার। শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ এ প্রোটেক্টর অফ হিন্দুজ। তিনি হিন্দুজদের প্রোটেক্ট করবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো সময়তেই কিন্তু মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কমিউনালিজম করেন। মুসলিম হেটার তিনি ছিলেন না। অনেকগুলো প্রমাণ দিই। প্রথমত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার সময় হি ওয়াজ দ্য ম্যান যিনি ডিপার্টমেন্ট চালু করেছিলেন, ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট। তিনি যদি কমিউনাল হতেন বয়ে যেত তার যে ইসলামিক হিস্ট্রি পড়ানোর কোনো দরকার নেই, তিনি সেটা বলতেন, বলেননি। তিনি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট ওপেন করেছিলেন। দ্বিতীয়ত হুমায়ুন কবিরকে তাকে পড়াশোনার ব্যাপারে, স্কলারশিপ দেওয়ার ব্যাপারে এবং নানান ব্যাপারে তিনি সাহায্য করেছিলেন। কাজী নজরুল ইসলামকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন শ্যামাপ্রসাদ মুখার্জি ডোনেশনের ব্যাপারে বিরাট সাহায্য করেছিলেন, এবং তাদের মধুপুরে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে উনি বলেছিলেন যখন নজরুল ইসলামের স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়েন তখন তখন ওই সময় না একটা ব্যাপার ছিল চেঞ্জে যাওয়া। রবীন্দ্রনাথ হরদম যেত, অসুখ করলো, শরীর খারাপ করলো, জ্বরজারি হলো, চলো একটু চেঞ্জে যাই, এবারে রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় যেতেন চেঞ্জ, এবং এই চেঞ্জের একটা বড় জায়গা ছিল তখন সাঁওতাল পরগনা, অর্থাৎ দেওঘর, মধুপুর, এই জায়গাগুলো তখন ছিল। মধুপুরে আশুতোষ মুখার্জির একটা পৈতৃক বাড়ি ছিল, সেই বাড়িতে মাঝে মাঝে যেতেন শ্যামাপ্রসাদ, সেখানে থাকতেন, এবং তিনি কাজী নজরুলকে বললেন যে তুমি এক কাজ করো, স্ত্রীকে নিয়ে ওখানে গিয়ে আপনারা বাস করুন, কিছুদিন ওখানে চেঞ্জে কাটিয়ে আসুন আমাদের ওই মধুপুরের বাড়িতে। ফলে উনি যদি মুসলিম হেটার হতেন ওনার বয়ে যেত, উনি এই জিনিসগুলো করতেন না। এবার সবচেয়ে বড় কথা যেটা সেটাই, 1947 সালের পরে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি নেহরুর ক্যাবিনেটে তিনি একজন মন্ত্রী হয়েছিলেন, এবং এই মন্ত্রী হওয়ার পেছনেও একটা অদ্ভুত ঘটনা। বিমল ঠিকই বলেছে যে গান্ধী কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুব বড় কথাই বলেছেন যে মদনমোহন মালব্যের পরে তুমি হিন্দুর কষ্টটাকে তুলেছিল, খুব ভালো, উনি সুখ্যাতি করছেন। সিমিলারলি নেহরু যখন কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছেন তখন কিন্তু গান্ধী বললেন, মনে রেখো স্বাধীনতার পরে এটা প্রথম সরকার, ফলে এটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার, এটা কংগ্রেসের গভর্নমেন্ট নয়। সেজন্য আউটসাইড দ্য কংগ্রেস যারা আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি অনেক দিয়েছেন দেশের জন্য, এরকম মানুষকেও তুমি বেছে নাও। গান্ধীজি নিজে দুজনের নাম বলেছিলেন, বি আর আম্বেদকর এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, দুজনকেই নেহরু তার মন্ত্রিসভায় নেন। এবং মন্ত্রী থাকাকালীনই যে জিনিসটা শ্যামাপ্রসাদ মুখার্জি করতে চেয়েছিলেন, উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এখন তার মুসলিম লীগ নেই, মুসলিম লীগের যে অত্যাচার হিন্দুদের ওপর হয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই তো হিন্দু মহাসভা অ্যাক্টিভ ছিল। এখন যখন মুসলিম লীগ বলে কিছু নেই, এখন যখন আমরা এটা বলতে পারি না যে হিন্দুরা মুসলিমদের থেকে মানে মার খেতে পারে, এও হতে পারে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য
দরকার তা নয়। সেক্ষেত্রে হিন্দু মহাসভার দরজা খুলে দেওয়া হোক, নট অনলি ফর হিন্দুস, সমস্ত মুসলিম, খ্রিস্টান, পার্সি, এনি ইন্ডিয়ান সিটিজেন ক্যান বিকাম আ মেম্বার অফ হিন্দু মহাসভা। কিন্তু সেটা মানেননি। সেটা তার মতে অনেকে ছিলেন, আবার ছিলেন না, যা হয় রাজনৈতিক দলের মধ্যে। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি উনি তখন ছেড়ে দিলেন। মহাসভার যত রকমের পোস্টে উনি ছিলেন সব পোস্ট থেকে উনি ত্যাগ করলেন, চলে এলেন কলকাতায়, এবং তারপরে করলেন ভারতীয় জনসংঘ। এবং এই ভারতীয় জনসংঘ যেদিনকে প্রতিষ্ঠা হলো, সে তার যে ম্যানিফেস্টো, সে ম্যানিফেস্টো উনি ড্রাফট করেছিলেন, উনি একা না, আরো কয়েকজন মিলে। তার মধ্যে ওনার মুখ্য অভিনয়, ওনার রোলটা ছিল, ভূমিকা ছিল। এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিন, যেদিন ওই 21শে অক্টোবর খুব সম্ভবত 1952 ভারতীয় জনসংঘের জন্ম, সেদিনকে উনি যে প্রেসিডেন্সিয়াল স্পিচটা দিয়েছিলেন, সেই প্রেসিডেন্সিয়াল স্পিচে কিন্তু উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ভারতীয় জনসংঘ হচ্ছে, এটা হচ্ছে ওপেন ফর অল সিটিজেন্স। কোনো কাস্ট, ক্রিড, রিলিজনের বেসিসে এখানে কোনো মেম্বারশিপ হবে না। এরা ভারতের যে কোনো নাগরিক, যে কোনো মানুষ ভারতে বাস করছে, যে ভারতকে তার 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 মনে করে তার মাতৃভূমি, সেই হবে এই নাগরিক, এর মেম্বার হতে পারবে, সদস্য হতে পারবে। তবে সুতরাং ভারতীয় জনসংঘ একটা কমিউনাল পার্টি, এটা মনে করার কোনো কারণ নেই, এবং উনি কোনোদিন কিন্তু এইভাবে করেননি। এই দৃষ্টিভঙ্গি থেকে উনি কখনো দেখেননি। সুভাষ বোসের সম্পর্কে তার যে মতে মেলেনি, যে একজন ক্যান্ডিডেটকে দাঁড় করাবে, দুপক্ষই সমর্থন করবে, সেটা তাদের মধ্যে মেলেনি বলে সেই জন্য ইলেকট্রাল পলিটিক্স হয়েছে। তখন সুভাষ বোস ফরওয়ার্ড ব্লক, মুসলিম লীগের সাহায্য নিয়ে হিন্দু মহাসভাকে ঠেকিয়ে তারা কর্পোরেশনে করেছে, এটা ইলেকট্রাল পলিটিক্স। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এর জন্য কি তারা গভীর রাগ, ক্রোধ তার উপর, সুভাষ বোসের ওপর নয়? কেন? কিসের থেকে প্রমাণিত হয় এটা? কারণ যেদিনকে জনসংঘ প্রতিষ্ঠিত হলো, সেদিনকে সন্ধ্যেবেলা একটা ওপেন মিটিং এ দিল্লিতে, সেখানে পাবলিক স্পিচ দিচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, বলছেন মনে রাখতে হবে আজকের দিনটা হচ্ছে আইএনএ প্রতিষ্ঠার দিন। মনে রাখতে হবে এই আইএনএ প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষ বোস। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকে কিন্তু তার আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। নেতাজির মতো, সুভাষ বোসের মতো কিন্তু আমাদের প্রত্যেককে স্বদেশ প্রেমিক হতে হবে, পেট্রিয়ট হতে হবে। সুতরাং যারা মনে করেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষ বোসকে অপমান করেছেন, অমুক করেছেন, অত্যন্ত ভুল ধারণা, মোটেই তা না। ইলেকশন করতে গিয়ে রাজনীতিতে বিরোধীতে থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে তার মানে হচ্ছে মতান্তর মানেই যে বন্যান্তর, তা তো নয়। হিরেন মুখার্জির সঙ্গে তার অনেক পার্থক্য ছিল, অনেক ডিফারেন্স ছিল, কিন্তু তা সত্ত্বেও হিরেন মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে এক ধরনের বন্ধুত্ব ছিল। রাধাকৃষ্ণনের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির বন্ধুত্ব ছিল। সুতরাং এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমাদের ইতিহাসটাকে ভালো করে বুঝতে হবে। ইতিহাস ভালো করে না বুঝলে প্রবলেম আছে। বিমল শুরু করেছিল যেখানে, আমি সেই বলে শেষ করব, একদম ঠিক। আমরা এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কোনো আলোচনায় হতো না, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে কোনো চর্চাই করতাম না, কিছুই হতো না। কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে, এই অবস্থাতে এখন চারিদিকে শ্যামাপ্রসাদ, ওই তৃতীয় এডিশন চলছে তথাগত রায়ের যে বায়োগ্রাফি শ্যামাপ্রসাদ মুখার্জির উপর, লোকে পড়াশোনা করছেন, চর্চা করছেন, দিস ইজ গুড। এবং এই পড়াশোনাটা করার দরকার। পড়াশোনা না করে কারুরকে একবার দেবতুল্য মানুষ মনে করা উচিত না, আবার কারুরকে একদম খুব বাজে লোক এরকম মনে করা উচিত না। অকারণে কারুরকে কিন্তু করা উচিত না। এটা হচ্ছে আমার ধারণা। বিমলকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য এবং অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য আমি বলবো কৌশিক চক্রবর্তী। আছো কৌশিক? কৌশিক আছো? স্যার আমি আছি, তার আগে যদি একটু কোশ্চেন অ্যান্সারের কারোর যদি কিছু বলার থাকে, বেশ হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে। যদি এতক্ষণ ধরে বিমল যা বললেন তার উপর যদি ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কারো কিছু প্রশ্ন থাকে করতে পারে। কৌশিক দা, আমি শুধু একটা কমেন্ট আছে, করতে পারি কি? তাহলে আমি করব। হ্যাঁ বলো। হ্যাঁ কে স্যার, বলছো? সভাপতিত্ব নামটা বলে করছেন, দাও। স্যার সভাপতিত্ব করছেন, আমি কেউ নই। আচ্ছা স্যার, যদি অনুমতি দেন তাহলে আমি একটু, কমেন্ট আছে, কোনো প্রশ্ন না, আমি একটু বলতে পারি। হ্যাঁ বলো, সংক্ষেপে বলো। হ্যাঁ হ্যাঁ, একদমই সংক্ষেপে স্যার। যে বিষয়টা, যে জনসংখ্যা স্যার তৈরি হয়েছিল ওই দেশভাগের পটভূমিকে কেন্দ্র করে, যখন বাংলাদেশ থেকে
প্রচুর হিন্দু শরণার্থী আসছিল। তো কংগ্রেসের উপরে উনি আশা করেছিলেন যে এদের স্বার্থ রক্ষার জন্য কিছু করবে। তখন কংগ্রেসের একটু চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে কাশ্মীর সমস্যা। তো সেকুলার ইমেজ কংগ্রেস সবসময় ওই আপনি স্যার যেটা বললেন ওটা বজায় রাখতে চেষ্টা করেছিল। সেই জন্য বাংলার যে হিন্দুরা বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে আসছে তাদের স্বার্থটা রক্ষা করার দিকে কংগ্রেস সেইভাবে ধ্যান দিতে পারেনি। তাই কংগ্রেসের প্রতি উনি বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেস থেকে উনি পদত্যাগ করছেন এবং জনসংঘ দল গড়ে তুলছেন, সেই বিষয়ে আলাপ আলোচনা করছেন। এইটা আমার মনে হলো একটু কোথাও যোগ করলে ভালো হতো। এটা আমি পশ্চিমবঙ্গের রাজনীতি পড়তে গিয়ে ওই আহ প্রান্তিক মানব অথবা ওই আরেকটি বই ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নামটা আমি ভুলে যাচ্ছি, ওই বইতে আমি পড়েছিলাম, সেখানটা আমার এটা মনে হলো স্যার। এটা স্যার যদি কিছু ভুল থাকে স্যার বলবেন। না আর কারোর কিছু বলবে? না আর কিছু স্যার বলেন নেই, এটাই স্যার। না না, কারোর কোনো প্রশ্ন আছে? বিমল নন্দ যা বললেন তার উপর কি কারোর কিছু বলার আছে? মনে হয় নেই। সেক্ষেত্রে আমার মনে হয় ধন্যবাদ জ্ঞাপন করে দিতে পারো কৌশিক। শুধু একটা পয়েন্ট আমি অ্যাড করি, এটা বোধহয় শেখ সাদ্দাম বলেছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে যে জনসংঘ প্রতিষ্ঠার যে মানে প্রেক্ষাপটটা কিন্তু অনেক বড় প্রেক্ষাপট। সেখানে এই পয়েন্ট হিসেবে যেটা শেখ সাদ্দাম বললো সেটা হতে পারে, কিন্তু জনসংঘ প্রতিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর কিছু ভাবনা যুক্ত ছিল। সেই সময় কংগ্রেস গোটা ভারতবর্ষে একটাই রাজনৈতিক দল, এবং পরবর্তীকালে যে ব্যবস্থাকে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলছেন কংগ্রেস সিস্টেম, তখন সেটা তৈরি হয়ে গেছে, তার একটা বিকল্প দরকার। এই ভাবনাগুলো কিন্তু মানে জনসংঘ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ মনে রাখতে হবে যে দলটার নাম কিন্তু জনসংঘ দেওয়া হয়েছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দলটারও নাম হয়েছিল কিন্তু জনসংঘ। বেসিক্যালি যেটা মনে হয়েছিল যে কোথাও যখন যারা এটা তৈরি করেছিলেন, যে কংগ্রেসের যে লিবারালিজম বা কংগ্রেসের যে প্রায় হিস্টেরিক ভাবনা ছিল যে আমাদের সেকুলার হতেই হবে, তার বদলে যে ভারতবর্ষে হিন্দুত্বের ভাবনাটাও যে একটা বিকল্প রাখার দরকার, একটা অল্টারনেটিভ কিছু রাখার দরকার, এই ভাবনাও এর মধ্যে কিন্তু ছিল। এটা অন্য আলোচনার বিষয়, সেটা নিয়ে না হয় জনসংঘের উদ্ভব নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। তো জনসংঘের উদ্ভবের প্রেক্ষাপটটা কিন্তু অনেক বড় প্রেক্ষাপট। যাই হোক, আমি আমার মতটা এইভাবেই দিলাম। হ্যাঁ, আর কারোর কিছু বলার আছে? তাহলে কৌশিক। হ্যাঁ স্যার, আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্যারকে। আমরা ঋদ্ধ হয়েছি। আমরা এই ঠিক এইরকম আলোচনার জন্যই অ্যাসোসিয়েশন বিগত 4 বছর ধরে চেষ্টা করে চলেছে যাতে মাসে অন্তত 2টো ওয়েবিনারের আয়োজন করা যায়। এই আমরা ইতিহাসের স্যার আজকে একদম ইতিহাসের যুক্তিনিষ্ঠ তথ্য ভিত্তিক এবং নৈর্ব্যক্তিক যে বিশ্লেষণ সেগুলোকে পাশাপাশি রেখে স্যার তার বক্তব্য শেষ করেছেন। স্যার শুধুমাত্র কিছু ইতিহাসের তথ্য দিয়ে ঠিক কি সিদ্ধান্ত শ্রোতারা নেবেন তাদের ওপর ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ অধ্যাপক যা করে থাকেন নিজের মত না চাপিয়ে দিয়ে, স্যার আজকে ঠিক সেই কাজটা করেছেন। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যদিও গঙ্গা জলে গঙ্গা পুজো, স্যার অ্যাসোসিয়েশনের সভাপতি, তো স্যারকে পেয়ে আমরা ঋদ্ধ হলাম স্যারের বক্তব্য শুনে। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্যারকে আরেকবার অশেষ কৃতজ্ঞতা অ্যাসোসিয়েশনের তরফ থেকে। স্যার আপনি এই ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। দ্বিতীয় ক্ষেত্রে আমি অবশ্যই আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন শ্রদ্ধেয় অধ্যাপক, সুনামধন্য ব্যক্তিত্ব অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় মহাশয়। স্যার আপনার উপস্থিতি নিঃসন্দেহে এই অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছে, এবং আপনি বলার সময় ইতিহাসের যে অনালোচিত এবং অনুল্লিখিত যে দিকগুলো পরপর পরপর তুলে আনলেন এবং যার ভিত্তিতে আমরা কি সিদ্ধান্ত নেব না নেব ওই একইভাবে আমাদের উপরে ছাড়লেন, সেটা শিক্ষণীয় এবং সেটা একই সাথে একজন মানুষকে
চাপিয়ে না দিয়ে নৈর্ব্যক্তিক ভাবে তার কিভাবে আমরা গ্রহণ করতে পারি বা কিভাবে আমরা বর্জন করতে পারি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবারও আমাদেরকে আপনি নিয়ে গেলেন। আপনাকে অশেষ ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এখানে আছেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকও কয়েকজন এখানে আছেন, প্রত্যেককে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অধ্যাপক অপূর্ব মোহন মুখোপাধ্যায়, তাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এক্সিকিউটিভ কমিটির সমস্ত মেম্বার যারা উপস্থিত রয়েছেন এখানে, তাদেরকে আলাদা করে তাদের নাম উল্লেখ করছি না। ফিডব্যাক লিংক চ্যাটে ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে, আপনারা যারা এখানে রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। ফিডব্যাক লিংকে প্রয়োজনীয় যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো দিলে একটা এআই জেনারেটেড একটা সার্টিফিকেট আপনাদের মেলে আপনারা পেয়ে যাবেন। অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবারও প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। তাহলে আজকে অনুষ্ঠান তাহলে এখানেই শেষ হলো, তাই তো? হ্যাঁ অপূর্ব, হ্যাঁ। হ্যাঁ ঠিক অপূর্ব আছে, স্যার, স্যার আছেন? ঠিক আছে, তাহলে অনুষ্ঠান এখানেই আচ্ছা শেষ হলো। যেটা, আচ্ছা স্যার আরেকটা কথা যেটা যেটা একটু আমার 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 মাথা থেকে বেরিয়ে গেছে, আমাদের ইউটিউবে এটা লাইভ সম্প্রচার হয়েছে, ইউটিউবে এটা রেকর্ডিং অবস্থায় এই ভিডিওটা আমাদের থাকবে। পরবর্তীতে যারা ভারতের রাষ্ট্রচিন্তা বা এই বিষয়ে নিয়ে যারা গবেষণা করতে চান, আগ্রহ প্রকাশ করেন, স্যারের এই বক্তব্য যারা পরবর্তীতে শুনতে চান, তারা ইউটিউবে ধারণ কিন্তু এই বক্তব্য পেয়ে যাবেন। অপূর্ব স্যার। হ্যাঁ, অপূর্ব স্যার কি করবে? স্যার শেষ করে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার শেষ করে দিয়েছে। আমি তো বললাম শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে।